সামনেই কোরবানি ঈদ, আর তার আগে গরু কোরবানি ইস্যুতে চলছে ব্যাপক চর্চা। উঠে আসছে একের পর এক আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে গরু কুরবানির বিষয়ে পশ্চিমবঙ্গে আজ আবারও রাজনীতি উত্তাল হয়েছে। শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়ে, নরেন্দ্র মোদীও আটক হয় মুসলিমদের আক্রমণের শিকার হয়ে। মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি জিনিসটা কি? এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। কুরবানি 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 আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কালকে গরু কিনে নিয়ে আসছে, পরশুদিন হাট থেকে নিয়ে আসছে, দিয়ে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরবানি। এটা কি কুরবানি? পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই বিধিনিষেধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন থালাপতি বিজয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করে মুসলমানদের উপর নির্যাতন করায় এই মুহূর্তে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধলাই দিচ্ছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং নির্যাতিত মুসলমানের পক্ষে কড়া হুঙ্কার দিয়েছেন থালাপতি বিজয়। ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। তুমি যেমনটা বললেন যে নিজেকে উৎসর্গ করা, সেখানে দাঁড়িয়ে কি এই গরু বলি দেওয়া, এই বিষয়টা কি বাধ্যতামূলক? পশ্চিমবঙ্গে আবারও তুলপাড় পরিস্থিতি হয় গরু কুরবানির বিষয়ে। শুভেন্দু অধিকারী গরু কুরবানি নিষিদ্ধ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী বিপদে পড়ে থালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জির অ্যাকশনে। দর্শক শ্রোতা, আপনারা জানেন ভারতের রাজনীতিতে এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি। শুভেন্দু অধিকারী যখন বিজয় হয়েছিল, এরপর থেকেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলিমরা বিপদে। এখন দেখতে পারি আমাদের নরেন্দ্র মোদীও বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ভারতের পরিস্থিতি এবং এই বিষয় নিয়ে গোপনে যে অনেক ষড়যন্ত্র চলতেছে এবং গোপনে অনেক ঘটনা ঘটাচ্ছে। সামনেই কোরবানি ঈদ, আর তার আগে গরু কোরবানি ইস্যুতে চলছে ব্যাপক চর্চা। উঠে আসছে একের পর এক আপডেট, আর এবার এই ইস্যুতে আরো একটি খবর জানাবো আপনাদের। কোরবানিতে গরু কাটা বয়কট লেখা পোস্টার নিয়ে রাস্তায় নামলেন একদল মুসলিম। পোস্টারে আরো লেখা আইন সবার ঊর্ধ্বে। সেই পোস্টার নিয়ে রীতিমতো মিছিল করেন তারা। এক মিছিলকারী বলেন, আমাদের রাজ্য সরকার গরু কোরবানি নিষিদ্ধ করেছে। দীর্ঘদিন ধরে আমরা গরু কোরবানি করে আসছি, কোনো সরকার নিষিদ্ধ করেনি। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইন মেনে চলবো। শেখ রহমত উল্লাহ মিছিলকারী, তিনি কি বলছেন শুনবো। আমরা আজকে এই মিছিলটা, আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা গরুটাকে ব্যান আমরা করেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন গরু কোরবানি দিয়ে আসছি। গরু কোরবানি ব্যান যখন সবাই, আমরা মুসলমান, আমরা সবাই একটা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে না। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জমা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। আর গরু এখানে কাটা হয় না, গরু তো কাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশে বড় বড় বুছারখানা খুলে রেখে দিয়েছে উত্তরপ্রদেশে, তারা এই গরুগুলোকে পাচার করছে, বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সৌদি আরব, কাতার, দুবাই, বড় বড় জায়গায় পাচার করছে। এখানে যে গোস্তটা 300 টাকা বিক্রি হচ্ছে, সেখানে 1200 টাকা বিক্রি হবে। তো আজকে কি করছে না, যে না গরিবকে খেতে দেবে না বলে এই সরকার ব্যবস্থা নিয়েছে এগুলো। তো আমরা চাচ্ছি যে আমরাও খাবো না এই জিনিসকে। যখন ব্যবস্থা সবার জন্য, আইন সবার জন্য সমান, আজ আমরা এখানে মানুষরা খেতে পারবে না, কাল এইগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে বলে এই সরকার মানুষকে বোকা বানানো কাজ করছে। আমরা এগুলো সব দেখছি, আমরা তার জন্য পিছনে হাঁটছি যে যাতে আমরা দেখি ওরা কি করে। এইটাই আমাদের বক্তব্য। আমরা গরু কোরবানি করবো না। খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেগুলো নিয়ে ব্যবহার করবো।
সেইগুলোই আমরা কোরবানি আমাদের নিজের এইটাকে মানে পরবটাকে বয়ে করবো। সম্প্রতি কোরবানি প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কার্যত বলেন, যদি গরু কোরবানি বন্ধ করে দেওয়া হয় তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন হিন্দু ব্যবসায়ীরা। নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনবো। শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে। এর আগে মুসল্লিদের সঙ্গে ইফতার করেছেন, মাথায় টুপি পরে মোনাজাতে অংশ নিয়েছেন, এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজও পড়েছেন সেই বিজয়ী আজ বিজেপির বিরুদ্ধে দক্ষিণ ভারতের নতুন মুখ। 4 দিনের টানটান উত্তেজনা, দরজা বন্ধ বৈঠক, গভর্নরের কড়া বার্তা আর সংখ্যার জট, সবকিছুর শেষে শুক্রবার সন্ধ্যায় যেন ব্লকবাস্টার ফিনিশের দিকে এগোলেন থলপতি বিজয়। দক্ষিণ ভারতের এই সুপারস্টার এখন আর শুধু পর্দা নায়ক নন, তিনি এখন লাখো মানুষের রাজনৈতিক সেনাপতি। সূত্র বলছে, কংগ্রেসের পর এবার ভিসিকে, সিপিআই এবং সিপিএমও হাত মিলিয়েছে টিভিকে এর সঙ্গে। রাজ্যপালের দরজায় কড়া নাড়তে যাচ্ছেন বিজয়। উদ্দেশ্য একটাই, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন। আর এই দৃশ্য যেন কোনো রাজনৈতিক ঘটনা নয়, বরং দক্ষিণী সিনেমার সেই মুহূর্ত যেখানে শেষ দৃশ্যে নায়ক উঠে দাঁড়িয়ে বদলে দেন পুরো খেলার সমীকরণ। দক্ষিণ ভারতে যেন নতুন এক রাজনৈতিক ঝড়ের নাম থালাপতি বিজয়। আর এই ঝড়েই এখন সবচেয়ে বেশি অস্বস্তিতে দিল্লির গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামিলনাড়ুতে বিজয়ের এই বিস্ফোরক উত্থান যেন নরেন্দ্র মোদী আর অমিত শাহর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। কারণ সিনেমার পর্দার সেই ম্যাস হিরো এখন বাস্তব রাজনীতির জনতার হিরো হয়ে উঠছেন। এর আগে মুসল্লিদের সঙ্গে ইফতার করেছেন, মাথায় টুপি পরে মোনাজাতে অংশ নিয়েছেন, এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজও পড়েছেন সেই বিজয়ী আজ বিজেপির বিরুদ্ধে দক্ষিণ ভারতের নতুন মুখ। ভাইরাল হওয়া সেই দৃশ্য যেন মানুষকে বুঝিয়ে দিয়েছে তিনি শুধু ভোটের রাজনীতি করতে আসেননি, মানুষের আবেগ আর বিশ্বাসের জায়গাতেও পৌঁছাতে চান। আর সেই কারণেই তামিলনাড়ুর রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম এই থালাপতি বিজয়। 237 আসনের বিধানসভায় সরকার করতে দরকার 118 বিধায়ক। টিভিকে একাই জিতেছে 108 আসন, কিন্তু 2 কেন্দ্র থেকে জেতায় বিজয়কে একটি আসন ছাড়তে হচ্ছে, ফলে সংখ্যা দাঁড়ায় 107। এরপর কংগ্রেসের 5 বিধায়কের সমর্থন আসে, কিন্তু তাতেও থামেনি বিজয়। সিনেমার হিরোর মতো শেষ মুহূর্তে পাল্টে দিয়েছেন পুরো খেলার চিত্রনাট্য। ভিসিকে, সিপিআই এবং সিপিএম এর সঙ্গে একের পর এক বৈঠক শেষে সমর্থনের হাত মিলেছে 3 দলই। প্রত্যেক দলের 2 জন করে বিধায়ক থাকায় জোটের সংখ্যা গিয়ে ঠেকেছে সেই ম্যাজিক ফিগার 118-তে। আর তারপর থেকেই তামিল রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা, নতুন ঝড়। এই উত্থান শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং তামিলনাড়ুর বহু বছরের পুরনো রাজনীতিতে ভিত কাঁপিয়ে দেওয়ার গল্প। এতদিন ডিএমকে আর এআইএডিএমকে কে ঘিরেই আবর্তিত হতো রাজ্যের ক্ষমতার সমীকরণ, কিন্তু প্রথম নির্বাচনে নেমেই সেই দ্বিমুখী রাজনীতির দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছেন থালাপতি বিজয়। তার জনসভা এখন রাজনৈতিক সমাবেশের চেয়ে যেন বেশি এক আবেগের বিস্ফোরণ। ফুল হাতা সাদা শার্ট, সাধারণ স্যান্ডেল আর শান্ত মুখে প্রায় 300 ফুট র্যাম্প ধরে হাঁটছেন তিনি। 2 পাশে জনতার ঢেউ, কেউ উত্তরীয় ছুড়ে দিচ্ছে, কেউ শুধু একবার হাত ছোঁয়ার আশায় ছুটছে। সেই দৃশ্য যেন দক্ষিণী সিনেমার কোনো মহাকাব্যিক এন্ট্রি, কিন্তু এবার ক্যামেরায় নয়, বাস্তব মানুষই তার দর্শক। আর সেই দর্শকরা এখন তাকে শুধু অভিনেতা নন, নিজেদের কণ্ঠস্বর হিসাবে দেখতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, থালাপতির এই লড়াই শুধু ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটি দক্ষিণ ভারতে গেরুয়া রাজনীতির বিরুদ্ধে এক প্রতীকী যুদ্ধ। যখন বিজেপি দক্ষিণ ভারতে নিজেদের শিকড় আরো গভীর করতে মরিয়া, ঠিক তখনই বিজয় মাঠে নেমেছেন একেবারে উল্টো বার্তা নিয়ে। জনসভা থেকে মোদীকে সরাসরি প্রশ্ন ছুড়েছেন, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন। আবার
আবার তিনি রমজানে মুসলিমদের পাশে বসে ইফতার করেছেন, নামাজে অংশ নিয়েছেন। এই প্রতিটি পদক্ষেপ যেন বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে এক নীরব চ্যালেঞ্জ। আর এ কারণেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে দক্ষিণ ভারতে মোদী অমিত শাহর গেরুয়া বিস্তারের সামনে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন থালাপতি বিজয়। কারণ তিনি জানেন কিভাবে আবেগকে রাজনীতির শক্তিতে রূপ দিতে হয়। এখন পুরো ভারতের নজর তামিলনাড়ুর দিকে, কারণ শুক্রবার সন্ধ্যার সেই বৈঠক হয়তো শুধু একটি সরকার গঠনের পথই খুলবে না, বরং জন্ম দেবে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। একসময় যিনি সিনেমার পর্দায় অন্যায়ের বিরুদ্ধে লড়তেন, আজ তিনি বাস্তব রাজনীতির ময়দানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তির দিকে। ক্যামেরার সামনে বলা সংলাপ নয়, এবার তার প্রতিটি কথা বাস্তবের রাজনীতিতে আগুন ছড়াচ্ছে। আর সে কারণেই থালাপতি বিজয় এখন শুধু একজন অভিনেতা নন, তিনি হয়ে উঠেছেন দক্ষিণ ভারতের নতুন রাজনৈতিক বিদ্রোহের মুখ। দিল্লির ক্ষমতার করিডোরে হয়তো এখন একটাই প্রশ্ন ঘুরছে, এই থালাপতিকে থামাবে কে? কলকাতার রাস্তায় এখন মানুষের চেয়ে গরুর সংখ্যা বেশি। ট্রাফিক সিগন্যালে গরু, ফুটপাতে গরু, হাইওয়েতে গরু। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কলকাতায় এত গরু কোথা থেকে এলো? এটি কি কোনো প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে যেটা এখন পুরো রাজ্যকে সংকটে ফেলে দিয়েছে? কোরবানিতে ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি নির্দেশিকা জারি করেন, কোনো গরু বিক্রি বা জবাই করা যাবে না। শুভেন্দু অধিকারী হয়তো আশা করেছিলেন মুসলিম সম্প্রদায় প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, আইন ভাঙবে, আর সেই অরাজকতার ছবি দেখিয়ে তিনি হিন্দু ভোট ব্যাংক আরো শক্ত করবেন। রাজ্যের বিভিন্ন মসজিদের ইমামরা একটি সম্মিলিত সিদ্ধান্ত নিলেন, এই বছরে কোরবানিতে গরু কেনা হবে না। কোনো সংঘর্ষ নয়, কোনো প্রতিবাদ মিছিল নয়, কোনো আইন ভাঙা নয়, শুধু একটাই সিদ্ধান্ত, বয়কট। নীরব, শান্ত, কিন্তু অত্যন্ত কার্যকর। আর এই একটি মাত্র সিদ্ধান্ত পুরো পশ্চিমবঙ্গের গরু বাজারকে উল্টে দিল। আপনারা কি মনে করছেন, এটা শুধু ধর্মীয় সিদ্ধান্ত ছিল, নাকি এটা ছিল একটা অত্যন্ত পরিকল্পিত অর্থনৈতিক প্রতিরোধ? এই জায়গাটা বুঝতে হলে পশ্চিমবঙ্গের গরুর অর্থনীতিটা একটু বুঝে নেওয়া দরকার। প্রতি বছর কোরবানির সময় পশ্চিমবঙ্গে আনুমানিক 50 লাখেরও বেশি গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এই গরুগুলো কারা পালেন? বেশিরভাগ ক্ষেত্রে প্রান্তিক হিন্দু খামারি, ছোট ছোট গ্রামের কৃষক পরিবার, যারা সারা বছর ধরে মহাজনের কাছ থেকে ধার নিয়ে চড়া সুদে ঋণ নিয়ে গরু পালন করেন। তাদের পুরো বছরের আয়ের একটা বড় অংশ নির্ভর করে এই কোরবানির বাজারের টাকার উপর। এবার ক্রেতার পক্ষের দিকে তাকানো যাক। কোরবানি গরুর প্রধান ক্রেতা মুসলিম সম্প্রদায়। এটা কোনো মতামত নয়, এটা বাজারের বাস্তবতা। তাহলে সমীকরণটা দাঁড়ালো এরকম: সাপ্লাই সাইডে হিন্দু খামারি, ডিমান্ড সাইডে মুসলিম ক্রেতা। আর শুভেন্দু অধিকারীর কার্যত ডিমান্ড সাইডকে বন্ধ করে দিল। ফলাফল, 50 লাখ গরু কোনো ক্রেতাই নেই। এটা শুধু একটা বাজারের সমস্যা নয়, এটা লাখ লাখ পরিবারের আর্থিক বিপর্যয়, সারা বছরের বিনিয়োগ, ঋণের টাকা, পরিবারের ভরণ পোষণ সবকিছুই এখন ঝুলে রয়েছে। আর সবচেয়ে তিক্ত বিড়ম্বনা হলো এই ক্ষতিগ্রস্ত খামারিরা বেশিরভাগই হিন্দু। মানে শুভেন্দু যে সম্প্রদায়কে রক্ষা করার নাম করে সিদ্ধান্ত নিয়েছে, আঘাতটা সবচেয়ে বেশি লাগছে তাদেরই গায়ে। তৃণমূলের কংগ্রেস সদস্য মহুয়া মৈত্র এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। তার যুক্তি ছিল, এই নির্দেশিকা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করছে এবং এটা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে জারি করা হয়েছে। সবার চোখ ছিল আদালতের রায়ের দিকে, কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারের পক্ষে রায় দিল। সরকারের নির্দেশিকা বহাল থাকলো। এই রায়ের পর খামারিদের সামনে আর কোনো রাস্তা খোলা থাকলো না। আর এখান থেকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গরু বিক্রি করতে পারছে না, ঘরে রেখে যাওয়ার সামর্থ্য নেই, ঋণদাতার টাকা ফেরত চাইছে। এই পরিস্থিতিতে দিশাহারা খামারিরা একটু পথ খুঁজে পেলেন বাংলাদেশের সীমান্ত। রাতের অন্ধকারে সীমান্ত বাহিনীর ঘুষ দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে হাজার হাজার গরু পাচার করা হচ্ছে। সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে এই পাচার চলছে। এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করার মতো। প্রথমত, যে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের সীমান্ত গুলি করে হত্যা করে, সেই বিএসএফ এখন ভারতীয় খামারিদের কাছ থেকে ঘুষ নিয়ে গরু পাচারে সহায়তা করছে। এটা ডাবল স্ট্যান্ডের চরম উদাহরণ। দ্বিতীয়ত, এই গরুগুলো জলের দামে বিক্রি করা হচ্ছে। যে গরু বাজারের মূল্য 1 লাখ রুপি, সেটা 10,000 থেকে 20,000 রুপিতে বহাল করছে, কারণ খামারিদের কোনো বিকল্প নেই, যে কোনো দামে বিক্রি করতে তারা বাধ্য। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোরাই পথে আসে এই গরুগুলো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না, কোনো ভ্যাকসিন রেকর্ড নেই। অ্যানথ্রাক্স, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, ব্রুসেলোসিস এই ধরনের সংক্রমণ রোগের কোনো স্ক্রিনিং ছাড়াই লাখ লাখ গরু বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশের পশু সম্পদ বিভাগ কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন? সীমান্তে কি কোনো কোয়ারেন্টাইন ব্যবস্থা রয়েছে? সস্তা গরুর লোভে বাংলাদেশ কি একটা বড় পশু স্বাস্থ্য সংকটের দিকে হাঁটছে? কিন্তু সীমান্ত পার করতে পারা খামারিরা তবুও কিছু টাকা পেয়েছেন। আসল সংকট পড়ছে তারা যারা সীমান্তে যেতে পারেননি। যেসব খামারি সীমান্তে যাওয়ার সামর্থ্য রাখে না বা বিএসএফ কে ঘুষ দিয়ে টাকা নেয়, তারা শেষ পর্যন্ত একটাই কাজ করছে, গরুগুলো রাস্তায় ছেড়ে দিচ্ছে। এটা বুঝতে হবে, এই খামারি নিষ্ঠুর নন। তারা বাধ্য হচ্ছেন প্রতিদিন একটা বয়স্ক গরুকে 20 থেকে 30 কেজি খাবার দিতে হয়। পানির খরচ আলাদা, চিকিৎসার খরচ আলাদা। যে খামারের নিজের পরিবারকে দুবেলা খাওয়াতে পারছে না, তিনি গরু পালবেন কিভাবে? ফলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে এখন রাস্তায় ভবঘুরের মতো গরুর সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো নগর জীবন ব্যাহত হচ্ছে। ট্রাফিক জ্যাম, দুর্ঘটনা, সাধারণত মানুষের চলাচলে বিপত্তি, পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। আর এই গরুগুলো অভুক্ত, ক্লান্ত, আতঙ্কিত। একটা ক্ষুধার্ত গরু পাল যখন রাস্তায় উত্তেজিত হয়, তখন সেটা মানুষের জন্য সরাসরি শারীরিক ঝুঁকি তৈরি করে। এটিকে শুভেন্দু অধিকারী ভেবেছিল? সম্ভবত না, কারণ তার হিসাবটা ছিল রাজনৈতিক। অর্থনৈতিক প্রভাবটা যে এত বেশি
বেশি হবে সেটা তার ক্যালকুলেশনে ছিল না। এবার আসা যাক এই পুরো নির্দেশিকার সবচেয়ে অসঙ্গতি অংশগুলোতে। বিজেপির গরুকে গোমাতা বলে, গরুর পবিত্রতার নামে রাজনীতি করে, গরু আমাদের মা এই স্লোগান দিয়ে ভোট চায়। বিভিন্ন নবান্ন নির্দেশিকা বলছে 14 বছরের পর গরু জবাহ করা যাবে। যদি গরু সত্যি মা হয় তাহলে 14 বছর পর সে মাকে কেন, বয়স হলে কি মায়ের মর্যাদা কমে যায়, বুড়ো হলে কি তাকে কোরবানি দেওয়া জায়েজ হয়ে যায়? এই একটি মাত্র প্রশ্ন বিজেপির পুরো গো রাজনীতির ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে, কারণ এটা প্রমাণ করে যে গরুর প্রতি তাদের কোনো প্রকৃত শ্রদ্ধা বা দরদ নেই। গরু তাদের কাছে একটি রাজনৈতিক টুল, একটা সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার হাতিয়ার, এর বেশি কিছুই নয়। আর এই ভণ্ডামি এখন রাজ্যের সাধারণ মানুষও বুঝতে পেরেছে। বাংলাদেশের সীমান্তবর্তী গরু ব্যবসায়ীরা তারা জলে তরে উন্নত গরু পাচ্ছেন, বিএসএফ এর কিছু দুর্নীতিগ্রস্ত সদস্যরা যারা ঘুষ খাচ্ছেন, আর রাজনৈতিক বিরোধী পক্ষ যারা এই সংকটকে শুভেন্দু সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরছেন। শুভেন্দু অধিকারী নিজে কোথায়? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।